কাঞ্চন ভাই, অনেক ধন্যবাদ। এই সিলেটবাসীর এই দুঃসময়ে আপনি সিলেটে এসেছেন এবং বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন এবং শুকনো খাবারের পাশাপাশি খাবার বিতরণ করেছেন। সার্বিক আসলে কি দেখলেন? সার্বিক অবস্থা আসলে অন্যান্য বারের বন্যা আর এবারের বন্যার মধ্যে পার্থক্য আছে কিন্তু। এবারের বন্যাটা কিন্তু হঠাৎ করে একবারে পানিটা চলে আসছে। মানুষ যে নিজের সম্পদগুলোকে বাঁচাতে পারবে সেই সময়টাও কিন্তু পায় নাই কিন্তু। একদিন থেকে দুদিনের মধ্যেই কিন্তু ঘরের মধ্যে পানি ঢুকে গেছে এবং দেখা গেছে যে তার যে চাল ডালগুলো ধানগুলো যেগুলো মাঠ থেকে এনে রেখেছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এই পরিস্থিতিতে বন্যার সময় বন্যার পানি এখন কমছে, বন্যার পানি হয়তো বা কয়েকদিনের মধ্যে কমে যাবে, কিন্তু মানুষের দুর্ভোগটা কিন্তু কমবে না কিন্তু। কারণ যে ক্ষতিটা হয়ে গেছে সেই ক্ষতিটা যদি আমাদের এই মানুষগুলোকে কোনোভাবে সাহায্য আমরা না করতে পারি, তাহলে এই মানুষগুলোর আসলে কষ্টটা অনেক বেশি থাকবে। তো আমি যার জন্য আমি সরকারকে তো বলবোই, কারণ সরকারের দায়িত্বই সবচেয়ে বেশি, কিন্তু তার পাশাপাশি কিন্তু আমরা যারা আমরা যারা মানুষের জন্য যারা কথা বলি, মানুষের জন্য যারা কাজ করি এবং বিত্তবানরা যারা আছে, এবং আমি মনে করি যে দেশের বাইরেও যারা বাঙালি কমিউনিটি যারা আছেন, তারা কিন্তু যদি মানে চেষ্টা করেন, তাদের যদি অন্তর দিয়ে একটু মানে এদের প্রতি যদি সেরকমভাবে সহানুভূতি যদি জাগ্রত হয়, তাহলে এই মানুষগুলোকে পুনর্বাসনের জন্য তারা কাজ করতে পারে। কারণ আমি আজকে এমনও জায়গায় টান দিয়েছি যেখানে মানে মানে মাটি কোথাও দেখিনি আর কি। নৌকা নিয়ে এসছে, নৌকা আমার নৌকা থেকে আরেক নৌকায় আমি টান দিয়েছি। তো এই অবস্থা মানে আছে। তো এই অবস্থার মধ্যে মানুষগুলো আসলে মানে কর্মহীন, এবং যা ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। রান্না করার মতো কিন্তু জায়গা নাই পর্যন্ত। একটা মানুষ মারা গেলে যে কবর দিবে সেটারও জায়গা নাই কিন্তু। তো এমনকি যে মসজিদ, যেগুলো স্কুল যেগুলো সবই কিন্তু ডুবে গেছে, সবই ডুবে গেছে। তো সেই জায়গায় আমি মনে করি যে আমাদের এই ত্রাণ কার্যক্রম, মানুষের পাশে দাঁড়ানোর, এটা মানে বন্যার পরবর্তী সময় অব্যাহত থাকতে হবে, না হলে মানে মানে এই অসুখ বিসুখ নানান রকমের যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু মানে ভয়াবহ রূপ ধারণ করে। আমরা দেখেছি বাংলাদেশ চলচ্চিত্র সমিতির পক্ষ থেকেও ত্রাণ বিতরণ করেছে এবং আপনিও এসেছেন নিরাপদ সুরক্ষার পক্ষ থেকে। এখন পর্যন্ত কতটুকু সহায়তা করতে পেরেছেন বানবাসী মানুষকে? এইটা তো মানে আসলে বলা যাবে না যে কতটুকু করতে পেরেছে, সাধ্য যতটুকু হয়েছে। মানে আমার নিজের সামর্থ্য, শিল্পীদের সামর্থ্য, শিল্পী সমিতির সামর্থ্য মাধ্যমে, শিল্পী সমিতি যেহেতু আমি সভাপতি, আমি চেষ্টা করছি শিল্পীদের মাধ্যমেও ত্রাণের কার্যক্রম পরিচালনা করতে। এবং আমি যেহেতু নিরাপদ সড়ক চায়ের চেয়ারম্যান, সেইভাবে আমি নিরাপদ সড়ক চায়ের মাধ্যমে আমি চেষ্টা করেছি। প্রথম যে জিনিসটা আমি মনে করি সেটি হলো যে একটা মানুষের যদি দেশ এবং দেশের মানুষের প্রতি যদি ভালোবাসা থাকে, তার যতটুকু সামর্থ্যই থাক না কেন সে কিন্তু এগিয়ে আসে। যেমন আমার এই যে আমি মানুষের কাছে সাহায্য চেয়েছি, এমনও হয়েছে যে এমনও হয়েছে যে মানুষ 10 টাকাও বিকাশ করেছে। তো এই যে এটাকে তো খারাপ চোখে দেখলে হবে না। একটা গরিব মানুষে মনে করেছে যে 10 টাকা যদি আমি বন্যার্তদের পাশে দাঁড়াতে পারি, অসুবিধা কী আছে। তো সেই জায়গায় এরকমই আমি বলবো যে দেশ এবং দেশের মানুষের প্রতি কতটুকু আপনার দরদ আছে আর আপনার সামর্থ্য কতটুকু আছে, সেই সামর্থ্য দিয়ে যতটুকুই করবে সেটাই আপনার ভালোবাসা। প্রশ্ন করতে চাচ্ছিলাম বন্যার বাইরে গিয়ে। আপনি জানেন যে গত 25 জুন পদ্মা সেতু উদ্বোধন হয়েছে এবং আজকে থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষেধাজ্ঞা করা হয়েছে, যেহেতু আপনারা নিরাপদ সড়ক নিয়ে আন্দোলন করছেন, এই বিষয়ে যদি বলতেন। আমি কিন্তু আর এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ আরেকটা প্রশ্ন করতে চাই। বন্যায় সিলেটের সড়ক অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, দুর্ঘটনা হচ্ছে। সেই ক্ষেত্রে আপনি নিরাপদ সড়ক চাই নিয়ে দীর্ঘদিন আন্দোলন করছেন। নিরাপদ সড়কের ক্ষেত্রে আপনার ভূমিকা কি? দুটি প্রশ্ন যদি। আমি পদ্মা সেতু উদ্বোধনের সময় ছিলাম সেখানে। খুব বেশি সাংবাদিকের সঙ্গে আমার সেখানে হয় নাই। তো তাও দু একজনের সঙ্গে যেটুকু কথা হয়েছে, আমাকে জিজ্ঞাসা যেটুকু করেছে, আমি কিন্তু বলেছি একটা কথা যে আমরা এমনি সড়কের মধ্যে আইন মানি না, নিয়ম মানি না। তো পদ্মা সেতু এত বড় একটা সেতু হয়েছে, অন্তত এই সেতুটার তো একটা নিয়ম আছে, কানুন আছে, কিভাবে এটা দিয়ে পারাপার হতে হবে, কি করতে হবে না করতে হবে। এবং অলরেডি আমি দেখেছি যে পদ্মা সেতুর মধ্যে কি করা যাবে না। সেখানে কেউ গাড়ি পার্ক করতে পারবে না, সেখানে কেউ দাঁড়াতে পারবে না, সেখানে পায়ে হেঁটে কেউ যেতে পারবে না, সাইকেল নিয়ে কেউ যেতে পারবে না, ইজি বাইক চালিয়ে যেতে পারবে না।
এবং আমি নিজেও দাবি করেছিলাম যে মোটর সাইকেলও যেন বন্ধ করা হয়। এটি কিন্তু আমি পদ্মা সেতু উদ্বোধনের দিনে আমি বলেছি, কিন্তু আমার কথা কিন্তু তারা আগে শুনে নাই। কিন্তু আলটিমেটলি কিন্তু আজকে থেকে কিন্তু সেটা কিন্তু তাদের কার্যক্রমে নিতে বাধ্য হয়েছে কিন্তু। কারণ আমি জানি, কারণ আমি যেহেতু এটি নিয়ে কাজ করছি, মোটরসাইকেল সড়ক দুর্ঘটনা আমাদের এত চেষ্টা, সেই চেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনা। কারণ গত ঈদে যত দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে প্রায় 38% দুর্ঘটনা ঘটছে মোটরসাইকেলে। তো এই যে 38% মোটরসাইকেলের দুর্ঘটনা যদি কমাতে পারতাম আমরা, তাহলে তো আমাদের 38% কমলে আমাদের সড়ক দুর্ঘটনা মানে কতটা কমে যেত। তো এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো তো আসলে আমি কাজ করি যেহেতু আমি জানি, আমার কাছে হিসাব আছে। তো সরকারের লোকগুলো আসলে আমি বলবো, যারা মানে সড়ক শুধু নির্মাণ করলে হবে না, সেতু নির্মাণ করলে হবে না, মানুষের জীবন এবং আইন নিয়ম কানুন আমি একটা করলাম বলে দিলাম, কিন্তু সেটা মানে মানানোর জন্য, প্রয়োগ করার জন্য যদি ব্যবস্থা সরকার না নেয়, তাহলে তো কোনো কাজে আসবে না। আমরা দেখলাম যে পদ্মা সেতু গতকালকে কী ঘটনা ঘটেছে। দুইজন নাট খুলেছে, একজন পেশাব করছে, একজন নামাজ পড়ছে। অনেকে হয়তো মনে করতে পারে বাহ কত সুন্দর, সে পদ্মা সেতুতে নামাজ পড়ছে, কিন্তু পদ্মা সেতুর ওইখানে রাস্তার মাঝখানে তো নামাজ পড়ার জন্য এটা বানানো হয়। হ্যাঁ, নামাজেরও তো একটা জায়গা আছে। এমনও বলা আছে মসজিদেও যদি নামাজ পড়ে তাহলে মানুষের চলাচলের জায়গার মধ্যে পড়তে না, পড়া যাবে না। তো সে পদ্মা সেতুর মধ্যে নামাজ পড়তেছে, ভাবছে কি বিরাট কাজ করে ফেলেছে। তার হ্যাঁ রাইট, অনেকে ছবি তুলছে। তারপরে এই যে মোটর সাইকেল আলারা যা করেছে গতকালকে, এবং সেটার খেসারও তো তারা দিয়েছে, দুজনের মৃত্যু হয়েছে। তো মোটর সাইকেল একদিকে পদ্মা সেতু ওপেন হয়েছে সাধারণ মানুষের জন্য, সেই জায়গায় প্রথম দিনই দুইজনের মৃত্যু, তো এটা তো কোনোভাবে কাম্য না। তা আমি বলবো যে এই আবারও আমি মানে সরকারের কাছে অনুরোধ করছি, যে নিয়ম কানুনগুলো আপনারা দিয়েছেন সেগুলো যেন বাস্তবায়ন হয়, সেগুলো যেন কঠোরভাবে মানে প্রয়োগ করা হয়। এবং আমি বলবো যে আসলেই কিন্তু মোটরসাইকেল নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। আদারওয়াইজ আমরা সড়ক দুর্ঘটনা আমরা যতই চেষ্টা করি না কেন এটাকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে সিলেটে পারবো। যে প্রসঙ্গটি তুলেছিলাম বন্যার কারণে সড়ক অনেকটাই হ্যাঁ, সড়কের অনেক জায়গায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই জায়গাগুলো আসলে সড়কের একটা মানে নিয়ম আছে। নিয়মটা হলো গিয়ে একটু জায়গা যদি ভেঙে যায় তাহলে এর উপরে দিয়ে গাড়ি চড়তে চড়তে আরও বেশি এটা ক্ষতিগ্রস্ত হয়। তো একটু ভাঙার সঙ্গে সঙ্গে এটাকে যদি মানে ট্রিটমেন্ট করা যায়, এটাকে যদি মানে ঠিক করে দেওয়া যায় ওই ভাঙা জায়গাটুকু, তখন কিন্তু ক্ষতি কম হয়। তো এই আমি বলবো যে যার যার সড়ক আর কি, সড়ক কিন্তু এক একজনের এক এক সড়ক এক একজন মালিক। কোনোটা হলো গিয়ে রোডস অ্যান্ড হাইওয়ে মালিক, কোনোটা হলো এলজিইডি স্থানীয় সরকার, কোনোটা হলো গিয়ে আপনার সিটি কর্পোরেশন। তো যারা যারা যে যার সড়কের মালিক, যার সড়ক যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে ইমিডিয়েটলি খুব দ্রুত এটাকে সংস্কার করে দেওয়া উচিত, নাহলে এটার ক্ষতিটা আরও বেড়ে যাবে। এমনিতেই বন্যায় অনেক ক্ষতি হয়ে গেছে, তাহলে সড়ক আরও ভাঙতে থাকলে এটার মানে তখন ঠিক করতে আরও বেশি পয়সা খরচ এই হবে। বন্যা পরিস্থিতিতে অনেক তরুণ সমাজ কাজ করছে, তাদের উদ্দেশ্যে কি বলার থাকবে? এবং সিলেটবাসী বর্তমানে যে একটি খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে, এই মুহূর্তে আসলে সিলেটবাসীর প্রতি কি বার্তা থাকবে আপনার? সিলেটবাসীর প্রতি শুধু না, সারা দেশবাসীর প্রতি আমি বলবো যে আমি মনে করি যে যুব সমাজে হলো গিয়া দেশের একটা বড় শক্তি। তো যুব সমাজকে আসলে রিয়ালাইজ করতে হবে। কালকে পদ্মা সেতুতে যেটা হয়েছে সেটা আমাকে দুঃখ দিয়েছে, কারণ যেভাবে মোটরসাইকেল আলারা যে কাণ্ড করেছে সেখানে, এগুলো তো মানে কোনোভাবে কাম্য না। ঠিক তেমনিভাবে এটার কিন্তু সিলেটে কিন্তু এরকমই একটা অবস্থা, কারণ এখানে অনেকে আবদার করে, অনেকের বাবা ভাই মা বাপ এরা বিদেশে থাকে, এই আবদার করে একটা মোটরসাইকেল কিনে দিতে, আর ওই লন্ডন থেকে কিংবা আমেরিকা থেকে টাকা পাঠাইতে মানে খুব যে বেশি টাকা লাগে বাংলাদেশি টাকাতে, মানে তো ওইটা ওইখানকার টাকা হয়তো দেখা গেলো যে 1,000 টাকা পাঠালে এখানে 1,00,000 টাকা হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় এরা ওখান থেকে পাঠিয়ে দেয়, কিন্তু তারা কখনো চিন্তা করে না যে আমার ছেলেটি মানে প্রপারলি সে ড্রাইভিং লাইসেন্স পাইছে কিনা, ড্রাইভিং শিখছে কিনা, সে এই মোটরসাইকেলটা হেলমেট পরে চালাবে কিনা, কিংবা বেপরোয়াভাবে চালাবে কিনা, কিংবা তার 3-4 জন বন্ধুবান্ধব পিছনে বসে চালাবে কিনা। এটি কিন্তু এই প্রবাসীরা কিন্তু যাদের আত্মীয় স্বজনদেরকে এখানে এই টাকা দেয় মোটরসাইকেল কেনার জন্য, তারা কিন্তু এটা ভেবে চিন্তে দিলে পরে আমি মনে করি যে এটা ভালো হবে, কারণ এটা উপকারী
হবে, কারণ যাকে দিচ্ছেন তার যদি মৃত্যুর কারণ হয়, যে আপনি যে টাকাটা পাঠাচ্ছেন মোটরসাইকেল কেনার জন্য, সেই মোটরসাইকেল যদি তার মৃত্যুর কারণ হয়, তাহলে এটা কোনোভাবেই উপকারী জিনিস হলো না। তা আমি আশা করব যে সিলেটে যারা প্রবাসী আছেন, যারা এখানকার মানুষগুলোকে হেল্প করেন, তারা চিন্তা ভাবনা করে হেল্প করবেন। ধন্যবাদ সকল। আপনাকেও ধন্যবাদ। একাত্তর কথা। হ্যাঁ, মোটরসাইকেল আলাদা মুক্তি পাইছে